আমাদের পড়ার বিষয় কলিগেটিভ প্রপার্টির আন্ডারে স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ। কলিগেটিভ প্রপার্টিটা কি সেটা আগের দিন আমরা বলেছি যে কোনো একটা দ্রবণের বেশ কিছু ধর্ম আছে যেগুলো দ্রবণে উপস্থিত দ্রাবের কণার সংখ্যার ওপর নির্ভর করে, দ্রাবক বা দ্রাবের রাসায়নিক প্রকৃতির ওপর নয়। সেই ধর্মগুলো কি বলা হয়? তাদের কলিগেটিভ প্রপার্টি, দ্রবণের কলিগেটিভ প্রপার্টি। এখন আজকে আমাদের পড়বো যেটা স্ফুটনাঙ্কের উন্নয়ন। ফার্স্ট স্টার্ট করবো। স্ফুটনাঙ্কের উন্নয়ন ব্যাপারটা কি না, জল ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 কেলভিন উষ্ণতায় ফুটে বাষ্পীভূত হয়। এখন তার মধ্যে যদি আমরা নুন মিশিয়ে দিই তাহলে কি হয়? জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। 100 ডিগ্রিতে আর ফোটে না, সেটা 100 থেকে বেশি উষ্ণতায় ফুটতে থাকে। এই যে কোনো দ্রাবকের, বিশুদ্ধ দ্রাবকের চেয়ে তার দ্রবণের যে স্ফুটনাঙ্কের বৃদ্ধি করলো সেটাকেই বলা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। এখন স্ফুটনাঙ্কের উন্নয়নের কারণটা কি, কেন স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় সেটা জানতে গেলে আমাকে স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা একটু নতুনভাবে পড়তে হবে। এখানে এই চ্যাপ্টারে স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা কি ভালো করে শোনো। কোনো একটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যখন বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়ে যায়, যে উষ্ণতায় কোনো স্থির উষ্ণতায় বা কোনো নির্দিষ্ট উষ্ণতায় যখন কোনো একটা তরলের, বিশুদ্ধ তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে যায়, তখন সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। যেমন জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝানো হচ্ছে না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে জলীয় বাষ্পের যে চাপ সেটা কি হয় না 1 atm বা 760 mmHg এর সঙ্গে সমান হয়ে যায়। তাই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে জলের স্ফুটনাঙ্ক। এখন ধরো বিশুদ্ধ অবস্থায় যে বাষ্পচাপ এবং দ্রবণে উপস্থিত কি ধরনের দ্রবণ না, কোনো তড়িৎ-অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, কঠিন দ্রাবের দ্রবণ দ্বারা সৃষ্ট কোনো দ্রবণের যে বাষ্পচাপ তার মধ্যে পার্থক্য আছে। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সবসময় দ্রবণের বাষ্পচাপের থেকে, এই ধরনের দ্রবণের বাষ্পচাপের থেকে বেশি হয়। তাতে কি হয় ঘটনাটা শোনো। দেখো, যদি আমরা একটা বিকারের উপরতল থেকে দেখি তাহলে এই বিকারের উপরতলে কি আছে? শুধু যখন জল আছে, আমি জল এক্সাম্পল দিয়ে বলছি, এই বিকারটায় জল আছে, উপরতল দিয়ে দেখি তাহলে এই পুরোটা অংশেই জলের কণা আছে। এখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই উপরিতল থেকে যে পরিমাণ জলীয় বাষ্পের সৃষ্টি হয়েছে, দেখা গেছে তার যে চাপটা সেটা 760 mmHg 760 mmHg চাপের সঙ্গে সমান। তাই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক। এখন এর মধ্যে আমরা যদি কিছু পরিমাণ গ্লুকোজ দ্রবীভূত করি তাহলে গ্লুকোজের কণাগুলো কয়েকটা জলের কণাকে সরিয়ে সেই জায়গাটা দখল করবে, জলের কণাগুলোকে সরিয়ে সেই জায়গাটা দখল করবে। তাহলে এখন দেখো, আগে জল যতটা ক্ষেত্রফল নিয়ে থাকছিল, এখন কিন্তু জলের দ্বারা অধিকৃত ক্ষেত্রফলের পরিমাণটা কিন্তু কমে গেছে। তার কারণে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আগে যতটা জলীয় বাষ্প সৃষ্টি হচ্ছিল, যতটা জল বাষ্পীভূত হচ্ছিল, এখন কিন্তু ততটা জল বাষ্পীভূত হবে না, তার থেকে কম হবে। তাহলে চাপটা নিশ্চয়ই 760 mmHg সমান হতে পারবে না, কারণ যেহেতু জলীয় বাষ্পের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে যদি জলীয় বাষ্পের পরিমাণ বাড়াতে হয় তাহলে উষ্ণতাটাকে কী করতে হবে? আরও কিছুটা বৃদ্ধি করতে হবে। সাপোজ ধরো কতটা বৃদ্ধি করতে হলো না x ডিগ্রি বৃদ্ধি করতে হলো। তাহলে এখন দ্রবণের স্ফুটনাঙ্ক কত হলো? 100 প্লাস x ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কতটা স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটলো না x ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটলো। ক্লিয়ার ব্যাপারটা? কারণ সেকেন্ড কেসটায় কি হচ্ছে না, যেহেতু গ্লুকোজ তো আর বাষ্পীভূত হবে না, তাহলে বাষ্পীভবনটা কার উপর নির্ভর করছে? জলের ওপর। তাহলে জলের ক্ষেত্রফল যেহেতু কমে গেছে, তাই বেশি করে যদি সেম পরিমাণ চাপ সৃষ্টি করতে হয় তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যতটা জল বাষ্পীভূত হয়েছিল এখানে কিন্তু ততটা হবে না, কারণ ক্ষেত্রফলটা কমে গেছে বলে। তার জন্য আমাকে একটু উষ্ণতাটা বাড়াতে হবে।
সেটা দেখা গেল x ডিগ্রি বাড়াতে হচ্ছে, তখন দেখা গেল যে 760 mmHg চাপের সঙ্গে সমান হচ্ছে বায়ুমণ্ডলীয়। তার এই দ্রবণটার স্ফুটনাঙ্ক কত হলো? এটা 100 প্লাস x ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এখানে কতটা উন্নয়ন করলো? হ্যাঁ, x ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্কের উন্নয়ন করেছে। ক্লিয়ার আশা করি ব্যাপারটা? এই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। এবার তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত একটা গ্রাফ আমরা আলোচনা করছি। দেখো যদি আমরা এদিকে ভেপার প্রেসার প্লট করি, এদিকে যদি আমরা ভেপার প্রেসার প্লট করি, আর এদিকে যদি আমরা টেম্পারেচার টি প্লট করি, তাহলে দেখো কি ঘটনাটা ঘটে। যদি আমরা এদিকে এই যে পয়েন্টটা, এটাকে ধরে নিলাম PATM, মানে বাহ্যিক চাপ। এখন কোনো একটা বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, দ্রাবকের ক্ষেত্রে কি হয়? উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার বাষ্প চাপটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। গ্রাফটা আমরা এইভাবে পাই, এই গ্রাফ পাই একটা। তাহলে এটা কার? না, বিশুদ্ধ দ্রাবকের গ্রাফ, দ্রাবকের উষ্ণতা বাষ্পচাপ বনাম উষ্ণতার লেখচিত্র। তাহলে এবার দেখো, যখন দ্রাবকের পর যদি আমরা এর কোনো একটা দ্রবণ নিই, আমরা জানি সবসময় দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম থাকে। কী ধরনের দ্রবণ? না, তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব দ্বারা গঠিত দ্রবণ সবসময় কম হয়। তাহলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে এটা এখানে সেম উষ্ণতায় কম হচ্ছে, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটাও এই একইভাবে বৃদ্ধি পেতে থাকবে। এটা কার? না, দ্রবণের লেখচিত্র, দ্রবণ দ্রাবকের এটা। এখন এই চাপটা বাহ্যিক চাপের সঙ্গে কখন কোন উষ্ণতায় দ্রাবকের চাপটা বাষ্পচাপটা সমান হচ্ছে? না দেখো, যদি আমরা এটাকে ইমাজিনারি বৃদ্ধি করি, তাহলে এই যে পয়েন্টটা পাচ্ছি, এই পয়েন্টের এক্সপেক্টেড টি এর যে মানটা পাবো, উষ্ণতার যে মানটা পাবো, সাপোজ ধরো টিবি, বি ফর বয়েলিং পয়েন্ট, এই যে মানটা পাবো সেটা কি কাজ হচ্ছে? না, দ্রাবকের স্ফুটনাঙ্ক। কারণ এই উষ্ণতাটিতে এই বাষ্পচাপটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা বাহ্যিক চাপের সঙ্গে সমান হচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে সেই পয়েন্টটা কোথায় পাবো? এর ক্ষেত্রে আমি সেই পয়েন্টটা পাবো, দেখো এই জায়গায় টি বি ড্যাশ, এই পয়েন্টে পাবো। তাহলে এটা কার স্ফুটনাঙ্ক? না, দ্রবণের স্ফুটনাঙ্ক। তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি, এই থেকে যদি পয়েন্টটা দেখো তাহলে এটা বেশি, এটা কম। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল টিবি, এটা হচ্ছে স্ফুটনাঙ্কের কতটা উন্নয়ন হচ্ছে। ডেল টিবি ইকুয়ালটা আমরা কি পাচ্ছি? টিবি ড্যাশ দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। এটা হচ্ছে ফার্স্ট সূত্র, 1 নম্বর সূত্র। কেমন? সূত্রগুলো খাতায় নোট করবে। নেক্সট দেখো, এটা এই পার্টটা হলো। তাহলে এখানে আমরা কি বললাম? স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের সংজ্ঞা, স্ফুটনাঙ্কের উন্নয়নের কারণ এবং সেই সংক্রান্ত লেখচিত্র। নেক্সট, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত বিজ্ঞানী রাউল্ট কিছু সূত্র দিলেন, দুটো সূত্র দিলেন। ফার্স্ট সূত্রটা কি? কোনো একটা বিশুদ্ধ তরল দ্রাবকে যদি কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রবীভূত করা হয়, তাহলে দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটে সেটা দ্রবণের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হয়। তার মানে কি বলা হলো? স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটে ডেল টিবি, কি ধরনের দ্রবণের ক্ষেত্রে? না, যে সকল দ্রবণে বিশুদ্ধ দ্রাবকে আমরা তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব যোগ করেছি, সেটা ওই দ্রবণের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। এইটা হচ্ছে রাউল্টের সূত্রের গাণিতিক রূপ। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি? অর ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম ফর মোলালিটি। তাহলে ওর দেখো এখান থেকে, আর কেবিটা কি? কেবিটাকে বলা হয় মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। তাহলে কেবি ইকুয়াল টু কি? কেবি ইকুয়াল টু হচ্ছে মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন
ধ্রুবক। এর আর একটা নাম আছে, সেটাকে বলা হয়, এটা ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট। ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট। এখন এখান থেকে এই সূত্রটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি, দেখো। তাহলে এখানে আমরা লিখতে পারি, এটা থেকে আণবিক ভর বের করবো দ্রাবের। তাহলে ইকুয়াল টু হচ্ছে কেবি ইন্টু W2 বাই M2 ইন্টু W1 ইন্টু হচ্ছে 1000। কেমন? তাহলে এটা হচ্ছে মোলারিটির ফর্মুলা। তাহলে আমাদের M2 ইকুয়াল টু কত হচ্ছে? M2 ইকুয়াল টু হচ্ছে কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই ডেল টিবি ইন্টু W1। এই হচ্ছে তোমাদের আরেকটা ফর্মুলা। তাহলে এটা তার এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এই ব্যাপারটা তোমরা নোট করে নাও, এটা আমাদের মনে রাখতে হবে। ব্যাস, এবার এটা গেল ফার্স্ট ল। এবার সেকেন্ড লটা কি? সেকেন্ড ল বলছে এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটা যে কলিগেটিভ প্রপার্টি, তার প্রমাণ কীরকম? বলো, দুটো সমান আয়তনের এক বিকার নেওয়া হয়েছে, তাতে সমান পরিমাণ দ্রাবক যোগ করা হয়েছে, একই সমান পরিমাণ দ্রাবক যোগ করা হয়েছে। দিয়ে কী করা হয়েছে? তাতে প্রথমটা একটাতে 1 মোল ধরো ইউরিয়া যোগ করা হয়েছে, আর একটাতে 1 মোল গ্লুকোজ যোগ করা হয়েছে। তাহলে দুটোতেই কী হলো? কণার সংখ্যা সমান, শুধুমাত্র দ্রাবের পদার্থগুলো আলাদা হলো। দেখা যাবে দুটোর ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়ন একই হয়েছে। তার কারণ কি না, দ্রাবকগুলো আলাদা হলেও, তাদের কেমিক্যাল নেচার আলাদা হলেও তাদের কণার সংখ্যাটা সেম আছে, যার কারণে কি হচ্ছে না, স্ফুটনাঙ্কের উন্নয়নটা সেম হচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড ল। কেমন? তাহলে এই হচ্ছে 1 নম্বর সূত্র, এই স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত। এই হচ্ছে 2 নম্বর সূত্র। আর একটা 3 নম্বর সূত্র আছে। 3 নম্বর সূত্রটা কি না, কেবি ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু টিবি তার স্কোয়ার বাই 1000 ইন্টু এলভি। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিবি হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, কিসে না কেলভিন স্কেলে। কেমন? যেমন জলের ক্ষেত্রে এটা কত হবে? 273 প্লাস 100। আর এলভিটা কি? ল্যাটেন্ট হিট ফর ভেপারাইজেশন, বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ। কেমন? তাহলে এই হচ্ছে 3টে সূত্র। এই 3টে সূত্র আমাদের লাগবে। এবার এখান থেকে আমি যেটা বাদ চলে গেছে, সেটা হচ্ছে কেবি এর সংজ্ঞা। কেবি এর সংজ্ঞা, এটা নোট করে দাও, আমি এটা মুছছি। কেবি এর সংজ্ঞা, কেবি এর সংজ্ঞাটা দেখো তোমরা ফর্মুলা থেকেই বের করে নিতে পারবে। প্রথম যে সূত্রটা, সেখান থেকেই তুমি বের করে নিতে পারবে। কীরকম? দেখো আমাদের কী বেরোলো না, টিবি ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম ছিল, সেটাকে আমরা নিলাম W2 বাই M2 ইন্টু ওপরে হচ্ছে 1000 বাই W1। এখন দ্রাবকের পরিমাণ যদি হাজার গ্রাম হয়, দ্রাবকের পরিমাণ যদি 1000 গ্রাম হয় বা 1 কেজি হয়, এবং যদি এটা আমরা N লিখতে পারি N2, কারণ মোল সংখ্যা পরিমাণ বাই আণবিক ভর, এবং দ্রাবের মোল সংখ্যা যদি 1 হয়, তাহলে W1 ইকুয়াল টু কী হলো? 1000 গ্রাম और 1 কেজি, আর N2 ইকুয়াল টু হলো 1 মোল। তাহলে দেখো এই পার্টটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে টিবি ইকুয়াল টু কেবি হয়ে যায়, ডেল টিবি ইকুয়াল টু কেবি হয়ে যায়। তাহলে কেবি এর সংজ্ঞাটা কি? কোনো একটা বিশুদ্ধ তরল দ্রাবকের 1 কেজি পরিমাণে বা 1000 গ্রামে যদি 1 মোল পরিমাণ বা 1 গ্রাম আণবিক ভর পরিমাণ কোনো অনুদ্বায়ী, তড়িৎ বিশ্লেষ্য, কঠিন দ্রাব যোগ করা হয়, তাহলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটে, তাকেই বলা হবে ওই দ্রবণের ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। ক্লিয়ার আশা করি। এবার এর একক কি? কেবি এর একক হয়, এখান থেকেই বের করে নেওয়া যায়। কেবি এর একক হয় কেলভিন, কেজি, মোল টু দি পাওয়ার -1 বা মোল ইনভার্স। কেমন? এই হচ্ছে কেবি এর একক। ব্যাস, এই হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত বিষয়সমূহ। এরপর আমরা যেটা যাব, সেটা হচ্ছে হিমাঙ্কের অবনমন। এবার এখান থেকে অঙ্ক করতে হবে, আমি অঙ্ক কিছু করে দেবো, আর বাকিগুলো তোমরা বাড়িতে করবে এই ভিডিওটা দেখতে দেখতে। এবার হচ্ছে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত বিষয়। দেখো, হিমাঙ্কের অবনমন বা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। কেমন?
ফার্স্ট হচ্ছে হিমাঙ্কের অবনমন বলতে কি বোঝায়। ফার্স্ট হচ্ছে হিমাঙ্কের অবনমন জিনিসটাকে, সেটা হচ্ছে কোনো একটা বিশুদ্ধ তরল দ্রাবকে যদি তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব যোগ করা হয় তাহলে কি হয় না, তার হিমাঙ্কেও বিশুদ্ধ তরলের যা ছিল তার থেকে কমে যায়। বিশুদ্ধ তরলের থেকে যে যতটা কমে গেল সেটাই হচ্ছে হিমাঙ্কের অবনমন ঘটল। তার মানে যেমন ধরো জলের হিমাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি, সেখানে সেন্টিগ্রেড, সেখানে যদি নুন বা চিনি আমরা মেশাই তাহলে কি হয়, তাতে তার হিমাঙ্ক কিন্তু -5 ডিগ্রি থেকে -23 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এই যে 5 ডিগ্রি থেকে 23 ডিগ্রি হিমাঙ্কের হ্রাস ঘটলো একেই বলা হচ্ছে হিমাঙ্কের অবনমন। এখন এই হিমাঙ্কের অবনমন কেন ঘটে সেটা পড়তে গেলে আমাকে প্রথমে জানতে হবে যে হিমাঙ্ক, এখানে হিমাঙ্ক কাকে বলে। এখানে হিমাঙ্কের সংজ্ঞাটা কীরকম, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা তরল এবং কোনো একটা পদার্থের তরল দশা এবং কঠিন দশার বাষ্পচাপ সমান হয়ে যায় সেই নির্দিষ্ট উষ্ণতাকেই বলা হচ্ছে ওই তরলের বা ওই পদার্থটার হিমাঙ্ক। যেমন ধরো জলের হিমাঙ্ক কত না 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। তার মানে কি না 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বিশুদ্ধ জল এবং তার কঠিন অবস্থা মানে বরফের বাষ্পচাপ সমান হয়ে যাচ্ছে। বরফের বাষ্পচাপ মানে কি, বরফের ওপর যে জলীয় বাষ্পের যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে বরফের বাষ্পচাপ, আর জলের ওপর জলীয় বাষ্প যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে জলের উপস্থিত বাষ্পচাপ। তাহলে এটা এবার হিমাঙ্কের অবনমন কেন ঘটে সেই ব্যাপারে আমাদের জানতে হবে। সেই ব্যাপারটা আমি গ্রাফিক্যালি তোমাদের রিপ্রেজেন্ট করছি, দেখো গ্রাফিক্যালি পড়লে বুঝতে সুবিধা হবে। দেখো এদিকে যদি আমরা ভেপার প্রেসার প্লট করি, এদিকে যদি আমরা ভেপার প্রেসার প্লট করি আর এদিকে যদি আমরা টেম্পারেচার প্লট করি, তাহলে হিমাঙ্কের ক্ষেত্রে কী হবে, তরল থেকে কঠিনের দিকে আসছে মানে উষ্ণতা কমানো হচ্ছে। তাহলে গ্রাফটা আমরা এদিক থেকে প্লট করব কেমন, তাহলে এই পয়েন্ট থেকে ধরো আমরা গ্রাফটাকে প্লট করতে ক্রমশ কমছে এবং এই পয়েন্টে আসার পর দেখা গেল তরলটা পয়েন্টের পর থেকে সমস্ত পুরোটা কঠিনে পরিণত হলো। কঠিনের ক্ষেত্রে বাষ্পচাপটা শার্পলি ডিক্রিজ করে। এখানে যেমন গ্র্যাজুয়ালি ডিক্রিজ করেছে, এখানে শার্পলি ডিক্রিজ করে। এখানে যেমন কার্ভ করে করেছে, এখানে কিন্তু একদম স্লোপ দিয়ে করবে। এবার দেখো তাহলে এখানে কি বললাম, এটা ধরো এ পয়েন্ট থেকে আমরা বি পয়েন্ট পর্যন্ত কোনো পদার্থের তরল রূপ, এই পয়েন্টের পর থেকে পুরোটাই কিসে পরিণত হয়েছে না কঠিনে পরিণত হয়েছে। তাহলে এই পয়েন্টটার রেসপেক্টে যে টেম্পারেচারটা আমরা পাবো, সাপোজ ধরো TF, এফ ফর ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং মানে জমে যাওয়া। তাহলে এই যে পয়েন্টটা পাবো, এই পয়েন্টটায় কি হচ্ছে না ওটা জমে বরফে পরিণত হচ্ছে এই উষ্ণতায়, বা জমে কঠিনে পরিণত হচ্ছে। তাই এই উষ্ণতাকে বলা হবে ওই তরল দ্রাবকটার কি না ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক। যেমন এখন দেখো বাষ্পচাপ দ্রবণ অপেক্ষা দ্রাবক অপেক্ষা দ্রবণের সবসময় কম হবে। কীরকম দ্রবণ না, যদি কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব মেশানো থাকে, তাহলে সেরকম দ্রবণের বাষ্পচাপটা সেম উষ্ণতায় ধরো আমরা এখান থেকে স্টার্ট করলাম, তাহলে এর এইভাবে কমতে দেখো এরা এমন একটা পয়েন্টে এসে আগের লেখচিত্রটায় মিলবে, এই জায়গায় একটা পয়েন্টে এসে ও কিন্তু মিলে যাবে। এবার এর কারণটা কি, কেন মিললো, এটা তো দ্রবণ অথচ এটা তো হচ্ছে দ্রাবক, বিশুদ্ধ দ্রাবক, তাহলে এখানে মিললো কেন। যদি তোমরা খেয়াল করো দেখবে যখন কোনো একটা কঠিন দ্রাবের দ্রবণ যখন কঠিনে পরিণত হচ্ছে তখন কিন্তু কঠিনে পরিণত হয় কে না শুধু দ্রাবকটা, দ্রাবক কিন্তু কঠিনে পরিণত হয় না। কঠিনে পরিণত হওয়ার পর দ্রাবকটা নিচে থিতিয়ে পড়ে, ওপরে শুধু কে থাকে না বিশুদ্ধ দ্রাবকটাই থাকে। যার কারণেই এই দ্রবণটা কঠিনে পরিণত হওয়ার পর
বিশুদ্ধ দ্রাবকের গ্রাফের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, একই গ্রাফ সৃষ্টি হচ্ছে। কেমন? তাহলে এই গ্রাফ অনুযায়ী এই দ্রবণটার হিমাঙ্ক কত হচ্ছে না, হিমাঙ্কের হচ্ছে এই জায়গাটায়, এই পয়েন্টটায়, সেটাকে আমরা ধরলাম টিএফ ড্যাশ। তাহলে দ্রাবকের যে হিমাঙ্ক ছিল বিশুদ্ধ দ্রাবকের, তার থেকে দ্রবণের হিমাঙ্কের হ্রাস করেছে। কতটা হ্রাস করেছে না, ডেল টিএফ ইকুয়াল টু কিন্তু এখানে টিএফ মাইনাস টিএফ ড্যাশ, আগেরটা কিন্তু ছিল উল্টোটা, টিবি ড্যাশ মাইনাস টিবি। এখানে যেহেতু অবনমন তাই এটা লেখা হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট সূত্র। সেকেন্ড সূত্রটা কি? তাহলে এই গ্রাফ অনুযায়ী এটা এলো। সেকেন্ড সূত্রটা কি? এটা হচ্ছে ফর্মুলা একটা। এর পরের পার্ট আমরা যেটা পড়বো, তাহলে এখান থেকে আমার কি করতে হবে না, হিমাঙ্ক কাকে বলে, হিমাঙ্কের অবনমন কি, হিমাঙ্কের অবনমনের কারণ কি, গ্রাফ দিয়ে ব্যাখ্যা। এরপরের পয়েন্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই সংক্রান্ত রাউল্টের সূত্র, সেম অ্যাজ স্ফুটনাঙ্কের উন্নয়ন। কি বললো? হিমাঙ্ক ওই একই কন্ডিশন, কোনো একটা বিশুদ্ধ তরলে কোনো একটা তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব যোগ করা হয়েছে, তাহলে দ্রবণের হিমাঙ্কের যে অবনমন ঘটবে ডেল টিএফ প্রপোর্শনাল টু কত হবে না, ওই দ্রবণের মোলালিটি। এবার একইভাবে এখান থেকে আমরা M2 ভ্যালুটা বের করব। যেমন একইভাবে M2 শুধুমাত্র কি হবে, ওখানে ডেল টি এফ ছিল, বি ছিল, এখানে ডেল টি এফ, ওখানে কে বি ছিল, এখানে কে এফ। এখানে তাহলে এটাকে দেখাই, সেটা কি হবে, এটা সমানুপাতিক চিহ্ন তোলার জন্য কে এফ ইন্টু এম। কে এফটা কি, মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। আগেটা ছিল মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, এটা হচ্ছে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। এটাকে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। কেমন? তাহলে এর সংজ্ঞাটাও সেম আগেরটার মতোই, কেবি এর সংজ্ঞার মতোই, শুধু এখানে কি হবে, হিমাঙ্ক কথাটা হবে। কেমন? বাকি সব সেম। M2 এর মানটা একইভাবে, শুধু বি এর জায়গায় এফ বসবে, এখানে বি এর জায়গায় এফ এখানে বসবে। কেমন? বাকি সব সেম। 3 নম্বর সূত্রটা কি, একইভাবে কে এফ ইকুয়াল টু আর টি এফ স্কোয়ার বাই 1000 ইন্টু এল এফ। এল এফ মানে হচ্ছে ল্যাটেন্ট হিট ফর ফ্রিজিং, মানে কঠিনীভবনের জন্য প্রয়োজনীয় লিনটা। আর যা ছিল তাই, এখানে জলের ক্ষেত্রে তাহলে এটা কত হবে, 273 তার স্কোয়ার। কেমন? টিএফটা এটা সবসময় কেলভিন স্কেলে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে হিমাঙ্কের অবনমন এবং তার সংক্রান্ত এই ফর্মুলাগুলো। এবার এর সংক্রান্তই আবার রাউল্টের দ্বিতীয় সূত্রটা আছে, সেম একই জিনিস, দুটো ভিন্ন ভিন্ন পাত্র একই সাইজের, তাদের সমপরিমাণ তুমি তরল নিয়েছো, একই পরিমাণ দ্রাবক নিয়েছো, সেম দ্রাবক, তাতে একটাতে 1 মোল গ্লুকোজ, একটাতে 1 মোল ইউরিয়া দিয়েছো, দুটো ক্ষেত্রে কী হবে, হিমাঙ্কের অবনমন একই হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার হিমাঙ্কের অবনমন। নেক্সট আমাদের যেটা পার্টটা সেটা হচ্ছে অভিস্রবণ চাপ। ফার্স্ট হচ্ছে অভিস্রবণ কাকে বলে, অভিস্রবণ চাপ করতে হবে। এবার হচ্ছে আমাদের অভিস্রবণ কাকে বলে। অভিস্রবণ কাকে বলে না, কোনো একটা বিশুদ্ধ দ্রাবককে যদি তার কোনো দ্রবণ থেকে পৃথক করে রাখা হয় অর্ধবেদ্য পর্দার দ্বারা, অথবা কি বলা যেতে পারে, দুটো ভিন্ন গাঢ়ত্বের দ্রবণ, যাতে দ্রাবক এবং দ্রাব কিন্তু একই আছে কিন্তু গাঢ়ত্বগুলো আলাদা। এই দ্রবণ যদি একটা দুটো একই দ্রাবক এবং দ্রাব দ্বারা গঠিত দ্রবণ ভিন্ন গাঢ়ত্বযুক্ত, যদি পার্চমেন্ট কাগজ অর্ধবেদ্য পর্দা, পার্চমেন্ট কাগজ অর্ধবেদ্য পর্দার মধ্যেই পড়ে, যদি পৃথক করে রাখা থাকে, তাহলে কি হয়, নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে কি হয় না, দ্রাবকের কণা চলাচল করে। এই ঘটনাকেই বলা হচ্ছে অভিস্রবণ। এখন তাহলে একটা এক্সাম্পল তোমাদের দেখাই, দেখো একটা পরীক্ষা, একটা ইউ আকৃতির নলের মধ্যে যদি আমরা একদিকে এখানে একটা অর্ধবেদ্য পর্দা দেওয়া আছে, একদিকে আমরা কি রেখেছি না বিশুদ্ধ দ্রাবক রেখেছি, আর একদিকে কি রেখেছি না বিশুদ্ধ দ্রাবক, আর একদিকে রেখেছি দ্রবণ রেখেছি। এটা তুমি এটাও করতে পারো, এর গাঢ়ত্ব কম গাঢ়ত্বের দ্রবণ রাখতে পারো, বেশি গাঢ়ত্বের দ্রবণ রাখতে পারো। কেমন?
এবার কি হলো দেখা যাবে তাহলে কি এখান থেকে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে দ্রাবকের কণা চলাচল করছে। এখন এটা কি বলা হচ্ছে, এই প্রসেসটাকেই বলা হচ্ছে অভিস্রবণ। কেমন? এখন দেখো এই তাহলে আর একটা এক্সাম্পল জিনিস জেনে নাও যে এই ইয়েটা কি না অর্ধবেদ্য পর্দা কি না, অর্ধবেদ্য পর্দা হচ্ছে যাকে ইংরেজিতে বলা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেন জিনিসটা কি না, যে সকল পর্দার মধ্য দিয়ে কেবলমাত্র দ্রাবকের কণাই চলাচল করতে পারবে, দ্রাবের কণা চলাচল করতে পারবে না, তাদের কি বলা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। এখন দেখো এবার এর উদাহরণ কি কি, সেমি পারমিয়েবলের উদাহরণ কি? সেমি পারমিয়েবল উদাহরণ হচ্ছে মাছের পটকা, পার্চমেন্ট কাগজ। এছাড়া একটা কৃত্রিম ভাবে প্রস্তুত করা যায় একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, সেটা হচ্ছে কিউপিক ফেরোসায়ানাইড। কিউপিক ফেরোসায়ানাইড হচ্ছে এমন একটা পদার্থ যা দিয়ে আমরা কি না কোনো বিশুদ্ধ কোনো একটা অর্ধবেদ্য পর্দা তৈরি করতে পারি। তাহলে কি কি এক্সাম্পল বললাম? একটা হচ্ছে পার্চমেন্ট কাগজ, একটা হচ্ছে মাছের পটকা, আর একটা দেখবে সেদ্ধ ডিম ছাড়ানোর পর অনেক সময় ওই খোলার নিচে একটা সাদা রঙের পর্দার মতন থাকে, সেটাকেও কিন্তু বলা হচ্ছে অর্ধবেদ্য পর্দা, সেটাও এক্সাম্পল একটা। এখন এই অবস্থায় অভিস্রবণ প্রক্রিয়া চলছে। এখন এই অবস্থায় এই দ্রবণের ওপরে ন্যূনতম যে চাপটা প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, বা গাঢ় দ্রবণের ওপরে যে চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সেই চাপটাকেই বলা হবে এই দ্রবণের অভিস্রবণ চাপ। ক্লিয়ার? তাহলে অভিস্রবণ প্রক্রিয়া চলছে, তার মধ্যে দ্রবণের ওপর বা যার গাঢ়ত্ব বেশি তার উপর যে চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে, তাকেই বলা হচ্ছে অভিস্রবণ চাপ, যেটাকে আমরা পাই দিয়ে ডিনোট করি। কেমন? এখন এই অভিস্রবণ চাপ সংক্রান্ত কিছু সূত্র আছে, সেটা দিয়েছিলেন বিজ্ঞানী ভ্যান ট। 3টে সূত্র। ফার্স্ট কি, যদি উষ্ণতা কেলভিন স্কেলে উষ্ণতার টিটা যদি স্থির থাকে তাহলে পাই প্রপোর্শনাল টু সি, সিটা কি মোলার গাঢ়ত্ব, তাহলে সি ইকুয়াল টু মোলারিটি। আবার যদি এটা কখন না, টি যখন কনস্ট্যান্ট। আবার সেকেন্ডটা কি, পাই প্রপোর্শনাল টু টি হবে যখন সি কনস্ট্যান্ট। কেমন? তাহলে এই দুটো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এই দুটোকে কাজে লাগিয়ে আমরা কি পাচ্ছি, পাই প্রপোর্শনাল টু সি ইন্টু টি, আর পাই ইকুয়াল টু সি আর টি। এটা হচ্ছে অভিস্রবণ চাপের একটা ফর্মুলা। তাহলে অভিস্রবণ চাপ ইকুয়াল টু দ্রবণের মোলার গাঢ়ত্ব এবং যে উষ্ণতায় করা হচ্ছে সেটার কেলভিন স্কেলে মান এবং সার্বজনীন গ্যাস ধ্রুবকের গুণফল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সূত্র। দেখো এই জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু কোথা থেকে, দেখো চার্লস বয়েলের সমন্বয় সূত্র থেকেই পাওয়া যাচ্ছে। কীভাবে? যেমন দেখো পাই ইকুয়াল টু আমরা সি এর জায়গায় কি লিখতে পারি, W2/M2 ইন্টু ভি। এবার যদি ভিটা লিটারে হয় তাহলে ওপরে 1 গুণ হবে ইন্টু আর ইন্টু টি। আর পাই ইকুয়াল টু দেখো W2/M2 সেটা হবে N2/V ইন্টু আর টি। আর পাই ইন্টু ভি ইকুয়াল টু NRT, N2RT। তারপরে এটা যদি চাপ পি ধরি তাহলে PV ইকুয়াল টু NRT, তাই না? চার্লস বয়েলের সমন্বয় সূত্রই পাচ্ছি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সূত্র অঙ্ক করার জন্য আমাদের এটা লাগবে। আর দুটো ল বললাম। থার্ড লটা কি? থার্ড লটা সেম অ্যাজ আগেরগুলোর মতন। কোনো একটা বিশুদ্ধ দ্রাবক দুটো পাত্রে সমপরিমাণ নেওয়া হয়েছে, দিয়ে তাতে 1 মোল ইউরিয়া আর 1 মোল গ্লুকোজ মেশানো হয়েছে, দিয়ে দেখা যাবে তাদের অভিস্রবণ চাপ সেম হচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে সূত্র এবং এই হচ্ছে ফর্মুলা এবং এই 3টে হচ্ছে সূত্র। এখন এই অভিস্রবণ চাপ সংক্রান্ত আমাদের আরও কিছু সংজ্ঞা পড়তে হবে। যেমন অভিস্রবণ চাপের ওপর ডিপেন্ড করেই আমরা দ্রবণকে 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আইসোটোনিক দ্রবণ,
একটা হচ্ছে হাইপোটনিক দ্রবণ আর একটা হচ্ছে হাইপারটনিক দ্রবণ। কীরকম ব্যাপারটা? আইসোটনিক দ্রবণ কি? যখন দুটো দ্রবণের অভিস্রবণ চাপ সমান হয়ে যায়, পার্চমেন্ট কাগজ দিয়ে আলাদা করা আছে, এই অবস্থায় দুটো দ্রবণের যদি অভিস্রবণ চাপ সমান হয়ে যায় তখন সেটাকে বলা হবে যে তারা দুজন পরস্পরের আইসোটনিক দ্রবণ। যদি অভিস্রবণ চাপ একটার কম হয় একটার বেশি হয় তখন কমটার সাপেক্ষে বেশিটা হচ্ছে হাইপারটনিক আর বেশিটার সাপেক্ষে কমটা হচ্ছে হাইপোটনিক। যেমন ধরো আমাদের রক্তে যে লোহিত রক্ত কণিকা আছে আরবিসি, তার অভ্যন্তরস্থ যে দ্রবণ, তার সেই দ্রবণটার গাঢ়ত্ব কার সঙ্গে সমান না 0.84% NaCl সলিউশনের সঙ্গে সমান, যেটাকে বলা হয় স্যালাইন ওয়াটার। এটার সঙ্গে সমান, তার মানে 0.84% NaCl এর সলিউশন এবং আমাদের লোহিত রক্ত কণিকার মধ্যে উপস্থিত যে দ্রবণ তাদের অভিস্রবণ চাপও সমান এবং তারা পরস্পরের আইসোটনিক। এখন 0.84% না নিয়ে আমরা যদি ওটাকে 1% নিই তাহলে NaCl এর দ্রবণটার গাঢ়ত্ব বেড়ে গেল, তখন NaCl এর দ্রবণটা হবে লোহিত রক্ত কণিকার অভ্যন্তরস্থ দ্রবণ সাপেক্ষে হাইপারটনিক আর লোহিত রক্ত কণিকার দ্রবণটা হয়ে যাবে হাইপোটনিক। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে হাইপারটনিক, হাইপোটনিক এবং আইসোটনিক। এবার আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে হিমোলাইসিস কি। যদি লোহিত রক্ত কণিকাকে আমরা তুলে এনে ডিস্টিল ওয়াটারে ফেলে দিই তাহলে দেখো লোহিত রক্ত কণিকার গাঢ়ত্বটা বেশি, কারণ ডিস্টিল ওয়াটার মানে ওখানে কোনো লবণ নেই, আয়ন মুক্ত একবারে পুরো, জৈব উপাদানও নেই, তাহলে ওর গাঢ়ত্ব কম, লোহিত রক্ত কণিকার অভ্যন্তরস্থ গাঢ়ত্ব বেশি। তাহলে ওই ডিস্টিল ওয়াটার থেকে ওয়াটার কি করবে না ওই লোহিত রক্ত কণিকার যে অর্ধবেদ্য পর্দা দিয়ে ঘেরা আছে তার ভেতরে প্রবেশ করবে এবং একসময় লোহিত রক্ত কণিকাটাকে ফাটিয়ে দেবে। এটা কি বলা হচ্ছে হিমোলাইসিস। ক্লিয়ার? তাহলে এই সংজ্ঞাগুলো পড়তে হবে। নেক্সট আরেকটা সংজ্ঞা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে বিপরীত অভিস্রবণ। বিপরীত অভিস্রবণটা কি? এই যে অভিস্রবণ প্রক্রিয়া চলছে তাকে কি করা হলো না পাই প্রয়োগ করে আমরা অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ করে দিলাম। এখন অভিস্রবণ চাপ প্রয়োগ করে আর কি, অভিস্রবণ চাপ অপেক্ষা যদি অধিক চাপ প্রযুক্ত হয়, অভিস্রবণ চাপ অপেক্ষা যদি অধিক চাপ প্রযুক্ত হয় তাহলে দেখা যায় অভিস্রবণ প্রক্রিয়া বিপরীত দিকে সংঘটিত হয়, মানে উচ্চ গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্বের দিকে দ্রাবকের কণা চলতে থাকে। এই ঘটনাকেই বলা হচ্ছে বিপরীত অভিস্রবণ। এটা কি কাজে লাগানো হয়? সমুদ্রের নোনা জল থেকে পানীয় জল প্রস্তুতিতে কাজে লাগানো হচ্ছে বর্তমানে, কিন্তু খরচা সাপেক্ষ হওয়ায় সেটার বিপুল পরিমাণ ব্যবহার এখনো হয়নি, পরে হয়তো খরচা কমানো গেলে হওয়া যেতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের অভিস্রবণ চাপ। তাহলে সেখান থেকে আমাদের একটাই ফর্মুলা, পাই ইকুয়াল টু CRT। কেমন? তাহলে আমরা কি পড়লাম এই আজকের বার্তায়? এক হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন হয়, স্ফুটনাঙ্ক কি তাই সংক্রান্ত রাউল্টের সূত্র আর 3টে সমীকরণ। হিমাঙ্কের অবনমন সংক্রান্ত সেম ব্যাপার, আর ওখানে KB এর সংজ্ঞা, KB এর একক, এখানে KF এর সংজ্ঞা, KF এর একক। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট আমরা কি পড়লাম? অভিস্রবণ চাপ কাকে বলে, অভিস্রবণ কাকে বলে, অভিস্রবণ চাপ কাকে বলে, অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র, সেখান থেকে একটা ফর্মুলা, আর হচ্ছে কিছু সংজ্ঞা আর বিপরীত অভিস্রবণ। এই হচ্ছে আমাদের। এরপরে যেটা আছে অস্বাভাবিক সংখ্যক ধর্ম, সেটা কিন্তু CBSE সিলেবাস থেকে বাদ দিয়েছে, তাই আমরা এখন পড়বো না। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলে যে না ওটা হবে, সেটা আমরা পরে পড়ে নেবো। কেমন?